চলো বন্ধুরা, আজকে আমরা WBCS প্রিলিমস 2024 এর 26 থেকে 50 নম্বর যে জিকে জিএস এর পেপার আছে সেইগুলো সম্পর্কে আলোচনা করব। আর আমি যে বুকলেট সিরিজটা নিয়ে আজকে আলোচনা করছি, এই বুকলেট সিরিজ নাম্বারটা হলো ডি। বুকলেট সিরিজ ডি এর কোশ্চেনগুলো আজকে আলোচনা করছি, এবং তার সাথে জিকে জিএস এর যে এক্সট্রা তোমার ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করব। ইংলিশের একটা আমি জিওগ্রাফির আলাদা করে বানিয়ে দিয়েছি, জিওগ্রাফির যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আলাদা করে বানানো আছে। এছাড়া তোমার ইংলিশের আলাদা করে বানানো আছে। আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা 26 থেকে 50, মানে অল টোটাল জিকে জিএস এ যা যা আছে সবকটাই তোমাদের সাথে আলোচনা করব। তো দেখি চলো কি আছে 26 নম্বর কোশ্চেনে। কি আছে দেখে নি। 26 নম্বর কোশ্চেনে আছে, পরমাণুর ভর নিয়ন্ত্রণ করে কে? পরমাণুর ভর নিয়ন্ত্রণ করে, এখানে অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হবে এর অ্যান্সার, প্রোটন এবং নিউট্রন। প্রোটন এবং নিউট্রন পরমাণুর, প্রোটন এবং নিউট্রন, অপশন নাম্বার এ, প্রোটন এবং নিউট্রন পরমাণুর ভর নির্ণয় করে। তাহলে অপশন নাম্বার এ হলো এর অ্যান্সার। এর এক্সট্রা ইনফরমেশনগুলো আমরা একটু দেখে নিই। চলো দেখে নিই কি আছে। পরমাণুর ভর বলতে একটি পরমাণুর মোট ভরকে বোঝায়। এই ভরের প্রায় সবটাই থাকে নিউক্লিয়াসে, কারণ নিউক্লিয়াসে থাকা প্রোটন ও নিউট্রনের ভর অনেক বেশি। এই প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু খুবই ইনফরমেটিভ, এগুলো পারলে তোমরা বইতে তোমরা তোমাদের খাতায় টুকে নাও। ইলেকট্রনের ভর খুবই কম, তাই তা সাধারণত পরমাণুর মোট ভরের খুব বেশি প্রভাব ফেলে না। পরমাণুর ভরের মূল কথা কি? একটি পরমাণুর ভর প্রধানত নির্ভর করে, দেখো বারবার আসছে, প্রোটনের সংখ্যা এবং নিউট্রনের সংখ্যা, অর্থাৎ পরমাণুর ভর ইজ ইকুয়াল টু প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর। চলে যাচ্ছি তারপরে, দেখি কি আছে আর তোমার এক্সট্রা ইনফরমেশনও। ভরের একক, পরমাণুর ভর সাধারণত পারমাণবিক ভর একক অ্যাটমিক মাস ইউনিট এএমইউ এ প্রকাশ করা হয়। 1 AMU কার্বন -12 পরমাণু ভরের অংশ, অর্থাৎ 1/12 এর অংশ। এরপর দেখি এক্সট্রা ইনফরমেশন আর কিছু আছে নাকি। হ্যাঁ, গুরুত্বপূর্ণ বেশ কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো সম্পর্কে আলোচনা করি। পরমাণুর ভরের বেশিরভাগ অংশই থাকে নিউক্লিয়াসে। ওকে, এইটা যদি পরমাণু হয়ে থাকে তার বেশিরভাগ অংশই থাকে নিউক্লিয়াসে, অর্থাৎ এই নিউক্লিয়াসেই থাকবে তোমার প্রোটন এবং নিউট্রন। চলো, প্রোটন ও নিউট্রন পরমাণুর ভরের প্রধান উৎস। ইলেকট্রনের ভর খুব কম, তাই তা সাধারণত উপেক্ষা করা হয়। ভর সংখ্যা আবার এসে গেল, প্রোটন নিউট্রন পরমাণুর ভর AMU ইউ এককে প্রকাশ করা হয়। চলে যাচ্ছি তার পরের কোশ্চেন, 27 নম্বর কোশ্চেন, মানে এটা টেক্সট বুক সিরিজের 27 ছিল। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্পর্কিত কংগ্রেসের তদন্ত কমিটির প্রতিবেদনটি রচনা করেছিলেন কে? এর অপশনটা হবে মহাত্মা গান্ধী। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্পর্কিত কংগ্রেসের তদন্ত কমিটির প্রতিবেদনটি রচনা করেছিলেন, অপশন নাম্বার সি হলো এর অ্যান্সার। এর সাথে এক্সট্রা ইনফরমেশন কি আছে চলো আমরা একটু দেখে নিই। দেখো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড বা জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকেয়ার হয়েছিল বাংলায় 13ই এপ্রিল 1919। বাংলায় বলতে মানে বাংলা সাল হিসেবে যদি ধরা হয় 13ই এপ্রিল 1919। আর স্থান কোথায় হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ, অমৃতসর, পাঞ্জাবে। কারা গুলি চালিয়েছিল? ব্রিটিশ সেনা। নেতৃত্বে কে দিয়েছিলেন? জেনারেল রেজিনাল্ড ডায়ার, আমরা যাকে জেনারেল ডায়ার নামেই বেশি পরিচিত। কেন মানুষ জড়ো হয়েছিল? বৈশাখী উৎসব উপলক্ষে এবং রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বহু মানুষ সেখানেও উপস্থিত হয়েছিলেন। কি ঘটেছিল? 13ই এপ্রিল 1919 সালে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে হাজার হাজার নিরস্ত্র মানুষ জমায়েত হয়েছিল। সেই সময় জেনারেল ডায়ার তার সৈন্যদের নিয়ে বাগে প্রবেশ করে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই জনতার উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। বাগের চারপাশ উঁচু দেওয়াল থাকা এবং বেরোনোর পথ
খুব কম থাকায় মানুষ পালাতে পারেনি। বহু মানুষ প্রাণ বাঁচাতে কুয়োতে ঝাঁপ দিয়েছিলেন। হতাহতের সংখ্যা ব্রিটিশ সরকারের হিসাব অনুযায়ী ৩৭৯ জন। ব্রিটিশ সরকারের হিসাব অনুযায়ী ৩৭৯ জন। আমরা কিন্তু এটা কোনো একটা এক্সামে পেয়েছিলাম যে ব্রিটিশ সরকারের হিসাব অনুযায়ী কতজন মারা গেছিলেন, ৩৭৯ জন। চলো চলে যাচ্ছি আরো যদি কিছু এক্সট্রা ইনফরমেশন থাকে। আচ্ছা, আরো এক্সট্রা ইনফরমেশনে ভারতীয় সূত্র অনুযায়ী 1000-এরও বেশি মানুষ মারা গেছিল, আহত হন অনেক শতাধিক মানুষ। এবার আসছি আসল কারণ, যে এই ঘটনাটা ঘটলো কেন, কি কারণে এই ঘটনাটা ঘটেছিল। রাওলাট আইন 1919, এই আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার বিচার ছাড়াই মানুষকে গ্রেপ্তার এবং আটক করতে পারত। এই আইনের বিরোধিতায় সারা ভারতে প্রতিবাদ শুরু হয়েছিল। পাঞ্জাবে উত্তেজনা বাড়ছিল এবং সেই পরিস্থিতিতে নৃশংস ঘটনা ঘটে। এর ফলাফল স্বরূপ দেখা যায় ভারতের স্বাধীনতা আন্দোলনের বড় মোড় দেয়। ব্রিটিশ শাসনের প্রতি ভারতীয়দের ক্ষোভ অনেক বেড়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি ত্যাগ করে এই ঘটনার প্রতিবাদে। মহাত্মা গান্ধী ব্রিটিশ বিরোধী আন্দোলন আরো জোরদার করে। এই ঘটনা ব্রিটিশ শাসনের নির্মমতার প্রতীক হয়ে ওঠে। এক লাইনে মনে রাখার মতো, 13ই এপ্রিল 1919 সালে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে জেনারেল ডায়ারের নির্দেশে নিরস্ত্র ভারতীয় জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয়। এই ঘটনায় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। এরপর আসছি, এটা একটা রসায়নতে কেমিস্ট্রি থেকে কোশ্চেন। এর অ্যান্সারটা হয়ে যাবে হাইড্রোজেন বন্ধন। দেখো এখানে H2O, কোন বন্ধনটি H2O এবং HF এর বিদ্যমান কিন্তু H2S এ বিদ্যমান নয়, এটা হয়ে যাবে হাইড্রোজেন বন্ধন। অপশন নাম্বার সি হলো এর অ্যান্সার। চলো চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। নিম্নলিখিত গুপ্ত শাসকদের মধ্যে কাকে হুনদের পরাজিত করার কৃতিত্ব দেওয়া হয়েছিল? এটা হবে অপশন নাম্বার সি, স্কন্দগুপ্ত। অপশন নাম্বার সি, স্কন্দগুপ্ত। তাই তিনি গুপ্তদের শাসকদের মধ্যে হুনদের পরাজিত করেছিলেন। স্কন্দগুপ্তের উপাধি কি? বাংলায় বেশ কিছু তথ্য, যেমন স্কন্দগুপ্ত ছিলেন গুপ্ত সাম্রাজ্যের একজন শক্তিশালী দক্ষ শাসক। তিনি তার সামরিক সাফল্য, বিশেষ করে হুন আক্রমণকে প্রতিহত করার জন্য ইতিহাসে প্রসিদ্ধ। তার শিলালিপি এবং মুদ্রায় তার উপাধি পাওয়া যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তিনি কি কি উপাধি পেয়েছিলেন? 3টে উপাধি তো খুব বিখ্যাত, বিক্রমাদিত্য, পরম ভাগবত, মহারাজাধিরাজ। এবার আমরা দেখব এই যে উপাধিগুলো তিনি পেয়েছিলেন, এই উপাধিগুলোর মানে কি ছিল। এটি স্কন্দগুপ্তের অন্যতম গুরুত্বপূর্ণ উপাধি। এর অর্থ বীরত্বশালী এবং বিজয়ী রাজা। বহু ঐতিহাসিকের মতে স্কন্দগুপ্ত তার সামরিক সাফল্যের কারণে উপাধি গ্রহণ করেছিলেন। এরপর আসছি পরম ভগবত। এর অর্থ ভগবান বিষ্ণুর পরম ভক্ত। এটি থেকে বোঝা যায় যে স্কন্দগুপ্ত বৈষ্ণব ধর্মাবলম্বী ছিলেন। এই কোশ্চেনটাও অনেকবার এসেছে যে সম্রাট স্কন্দগুপ্ত কোন ধর্মের প্রতীক ছিলেন, কোন ধর্মের প্রতি তার আনুগত্য ছিল? অ্যান্সার হবে বৈষ্ণব ধর্মের প্রতি। তারপর মহারাজাধিরাজ, এর অর্থ রাজাদের রাজা বা সম্রাট। এই উপাধি তার বিশাল সাম্রাজ্য এবং সর্বোচ্চ শাসন ক্ষমতার পরিচয় দেয়। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। যে আকৃতিটি বাকিগুলির থেকে আলাদা সেটি নির্বাচন করো। এখানে দেখো অপশন নাম্বার বি, বৃত্ত হবে এর অ্যান্সার। বি, বৃত্ত হবে এর অ্যান্সার। কারণ কি, দেখো বর্গক্ষেত্র, ত্রিভুজ, আয়তক্ষেত্র, এইটা আমরা যেটাই ইউজ করি না কেন সবই আমাদের স্ট্রেট লাইনে সে ছোট বড় করে মোটামুটি আঁকা হচ্ছে। ত্রিভুজ সবই লাইন টেনে আঁকা হচ্ছে, কিন্তু যেটা বৃত্তটা একদম গলীয় হচ্ছে, সেই কারণে এটি ধরে নেওয়া হচ্ছে যে সবার থেকে আলাদা। চলো, যদি 14 গ্রাম N2 এ n সংখ্যক অণু থাকে তবে 46 গ্রাম NO2 এ কত সংখ্যক অণু উপস্থিত থাকবে? 31 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হবে অপশন নাম্বার বি, 2n। অপশন নাম্বার বি, 2n। তানা ভগৎ আন্দোলনের নেতা কে ছিলেন? তানা ভগৎ আন্দোলনের নেতা ছিলেন যাত্রা ওরাও। অপশন নাম্বার সি হলো এর অ্যান্সার। তানা ভগতের আন্দোলনের নেতা ছিলেন যাত্রা ভগৎ।
এক্সট্রা ইনফরমেশনের জন্য আমরা বলে রাখতে পারি, তানা ভগৎ আন্দোলন ছিল ছোটনাগপুর অঞ্চলের ওরাও অঞ্চলের উপজাতিদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় এবং সামাজিক এবং কৃষক আন্দোলন। পরে এই আন্দোলন ব্রিটিশ বিরোধীদের রাজনৈতিক রূপও গ্রহণ করে। এবার দেখে যাই আমরা এর সূচনা কবে হয়েছিল। 1914 সালে এর সূচনা হয়েছিল। এর প্রবর্তক কে ছিলেন? এর প্রবর্তক ছিলেন যাত্রা ওরাও। যাত্রা ওরাও নামেই তিনি পরিচিত ছিলেন, যেটা কিন্তু এইবার প্রিলিমসের এক্সামে দেয়। এবার এটা কোথায় শুরু হয়েছিল? ছোটনাগপুর অঞ্চল, বর্তমান ঝাড়খণ্ড অঞ্চলে, বিশেষ করে ওরাও উপজাতিদের মধ্যে এই আন্দোলনটা দেখা গিয়েছিল। এবার আন্দোলনের কারণগুলো কি ছিল? দেখো, যে কোনো আন্দোলনের কারণই হয়ে থাকবে জমিদার, সেই সময় যে জমিদার এবং মহাজনদের শোষণ হতো, ব্রিটিশ সরকারের কর নীতি, অত্যাচার, উপজাতিদের সামাজিক অর্থনৈতিক দুরবস্থা, ধর্মীয় ও সামাজিক সংস্কারের প্রয়োজন। ঠিক আছে, যে কোনো জায়গায় আন্দোলনের মূল কারণগুলো ছিল জমিদার এবং মহাজনদের শোষণ, ব্রিটিশ সরকারের কর নীতি এবং অত্যাচার, উপজাতিদের সামাজিক এবং অর্থনৈতিক দুরবস্থা। হ্যাঁ, এই জিনিসগুলো যখনই পুঞ্জীবিত হচ্ছিল, ঠিক সেই সময়ে এই জিনিসগুলো, মানে সুপ্ত ঘটনাগুলো আন্দোলন আকারে বাইরে বেরিয়ে আসছিল। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। এবার পরবর্তী কোশ্চেনে যে আমরা এরপরে দেখতেই পারি যে এই কোশ্চেনটা সম্পর্কে হয়তো আরো বেশি করে একটু জেনে রাখি। আন্দোলনের বৈশিষ্ট্যগুলো কি ছিল? মদ্যপান, পশু বলি, কুসংস্কারের বিরোধিতা করা। অর্থাৎ যে জিনিসগুলো সমাজের জন্য ভালো না তার বিরোধিতা, এই কুসংস্কারগুলো বিরোধ করতে হবে, বিরোধিতা। সরল জীবনযাপন, শুদ্ধ আচরণ, ধর্মীয় সংস্কারের উপর জোর দেওয়া হয়। আমার জীবনটা সরল হবে, শুদ্ধ আচরণ করব, ধর্মীয় যে জিনিসগুলো আছে তার উপরে জোর দেওয়া হবে। ব্রিটিশদের আরোপিত কর না দেওয়ার মনোভাব কিন্তু দেখা যায়, অর্থাৎ ব্রিটিশদের এখানে শাসন যে ভীষণ মতো চলছিল সেটা বোঝা যাচ্ছে। পরে মহাত্মা গান্ধীর অহিংস নীতি দ্বারা আন্দোলন প্রভাবিত হয়। খাদি ব্যবহার, স্বদেশী ভাবনা, অহিংস প্রতিবাদের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। এবার গান্ধীজির সঙ্গে তার কি সম্পর্ক ছিল? পরবর্তীকালে তানা ভগতরা গান্ধীজির অসহযোগ আন্দোলন, অহিংস আন্দোলনের আদর্শ গ্রহণ করে। তাই তানা ভগত আন্দোলনকে অনেক সময় উপজাতি আন্দোলন ও জাতীয় আন্দোলনের যোগসূত্র হিসেবেও দেখা হয়। এরপর আসছি গুরুত্ব। এটি ছিল ওরাও উপজাতিদের মধ্যে সামাজিক ধর্মীয় সংস্কার আন্দোলন, শোষণের বিরুদ্ধে উপজাতি প্রতিবাদের একটি গুরুত্বপূর্ণ রূপ। পরবর্তীকালে এটি ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে যায়। পরীক্ষার জন্য যে ছোট ছোট কোশ্চেনগুলো আসে আমরা সেগুলোকেও এখানে লিখে দিয়েছি। দেখি, তানা ভগৎ আন্দোলনে কি আছে? 1914 সালে যাত্রা ওরাওয়ের নেতৃত্বে ছোটনাগপুরে শুরু হয়। এটি প্রথমে ওরাও উপজাতিদের ধর্মীয় সামাজিক সংস্কার হলেও পরে ব্রিটিশ বিরোধী গান্ধীবাদী আন্দোলনের রূপ নিয়েছিল। আচ্ছা, এই যাত্রা ওরাও 1914 সাল, যাত্রা ওরাও 1914 সাল, ছোটনাগপুর। হ্যাঁ, এই কটা মনে রাখলে মোটামুটি এই কোশ্চেনের অ্যান্সারগুলো করতে পারা যাবে। চলে আসছি পরবর্তী কোশ্চেন। এম মৌলের ক্লোরাইডের সংকেত হলো MCl4 এবং এর আণবিক ভর হলো 154। Cl is equal to 35.5। মৌলটির অক্সাইডের আণবিক ভর কত হবে? মৌলটির অক্সাইডের আণবিক ভর কত হবে? 33-র অ্যান্সারটা হয়ে যাবে 44। এই মুহূর্তে আমার কাছে কোনো এক্সপ্লেনেশন সেইভাবে নেই, যার জন্য আমি যেহেতু রসায়নের টিচারও নই, তো সেই জন্য এর খুব বেশি একটা এক্সপ্লেনেশন আমি দিতে পারলাম না। আমি যে আনসার কিতে যা পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো, আগার আগার কিসের থেকে প্রাপ্ত? এটা একটা বায়োলজির কোশ্চেন 34-এর। আগার আগার হচ্ছে শৈবাল। অপশন নাম্বার বি হলো এর অ্যান্সার। চলো তারপরের কোশ্চেন। গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতাকারীদের ভূমিকা পালন করেছিলেন কে? গান্ধী আরউইন চুক্তিতে মধ্যস্থতা পালনকারী ছিলেন তেজ বাহাদুর সাপ্রু। অপশন নাম্বার সি হলো এর আনসার। তেজ বাহাদুর সাপ্রু এই গান্ধী আরউইন চুক্তিটা মধ্যস্থতা করেছিলেন। এক্সট্রা ইনফরমেশনের জন্য আমরা বেশ কিছু জিনিসগুলো দেখে রাখবো। গান্ধী আরউইন চুক্তি ছিল মহাত্মা গান্ধী আর
লর্ড আরউইনের মধ্যে। কবে চুক্তি স্বাক্ষরিত হয়? 5ই মার্চ 1931। কারা চুক্তি স্বাক্ষরিত করেন? মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধি হিসেবে, আর লর্ড ডারউইন তৎকালীন ভারতের ভাইসরয় হিসেবে। আচ্ছা, এই যে গান্ধী আরউইন চুক্তিটা হলো কেন? পটভূমি কি ছিল? 1930 সালে মহাত্মা গান্ধী লবণ সত্যাগ্রহ ও আইন অমান্য আন্দোলন শুরু করেন। এই আন্দোলনের ফলে সারা দেশে ব্রিটিশ বিরোধী গণ আন্দোলন ছড়িয়ে পড়ে। ব্রিটিশ সরকার পরিস্থিতি সামাল দিতে কংগ্রেসের সঙ্গে আলোচনায় বসে। এর ফলে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। গান্ধী আরউইন চুক্তিটা শুরু করা হয়। চলে আসছি তারপরের স্লাইডে। এর চুক্তির শর্তগুলো কি ছিল আমরা একটু দেখে নিই। এখানে গান্ধীজি শুধুমাত্র আরউইনের চুক্তিগুলোকে স্বাক্ষরও করেননি, বেশ কিছু চুক্তির তিনি শর্ত চাপিয়েছিলেন। এই শর্তগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট সব শর্তগুলো আমরা দেখে নেব, কারণ এখান থেকেও অনেক সময় একটু যেই মেন্সের কোশ্চেনে যাবে কিংবা ইউপিএসসি লেভেলের কোশ্চেনগুলো তোমরা দেখবে, সেখানে অধিকাংশ ক্ষেত্রে না বাচক কথা, নো, নট, এই ধরনের কোশ্চেনগুলো আলোচনা হয়। সেক্ষেত্রে আমরা কোনো কিছু না দেখেই কি করি, অ্যান্সার করে ফেলি। তা এইখানে আমরা প্রত্যেকটা জিনিস আমার জানতে হবে যে এই 5টা কি 3টে আমার শর্ত ছিল, যেগুলো না মানার ফলে হয়তো দিয়ে দিল এই 3টের বদলে একটা, যেটা হচ্ছে মানা হয়নি কিংবা এর শর্তে ছিল না, সেই অপশনটা তোমাদের দিয়ে দিল। তোমাদের তখন সেটা বলতে হবে হ্যাঁ, মানে অ্যান্সার অনুযায়ী। তাহলে এখানে ব্রিটিশ সরকার যা মানে, তাদের অহিংস রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া হবে, জরিমানা করা সম্পত্তি ফেরত দেওয়া হবে যদি বিক্রি না হয়ে থাকে, সাধারণ মানুষকে নিজেদের প্রয়োজনে লবণ তৈরির অনুমতি দেওয়া হবে উপকূলবর্তী এলাকায়, আর কংগ্রেসের উপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হবে। কংগ্রেস গান্ধীজি যা মানেননি, আইন অমান্য আন্দোলন স্থগিত করা হবে, কংগ্রেসের দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করবে, ব্রিটিশ পণ্য বর্জনে আক্রমণাত্মক কর্মসূচি কিছুটা শিথিল করা হবে। কংগ্রেস এবং গান্ধীজি ফার্স্টে গান্ধীজি তাদের যুক্তিগুলোর শর্তগুলো রেখেছিলেন ব্রিটিশ সরকারের কাছে, যে অহিংসভাবে যারা রাজনৈতিক বন্দীদের তোমরা নিয়ে নিয়েছো, তোমরা জেলে পুরে দিয়েছো, তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে, জরিমানা করা যে সম্পত্তিগুলো রয়েছে সেইগুলোকে বিক্রি যদি না হয়ে থাকে তাহলে যার সম্পত্তি তাকে ফেরত দিতে হবে, সাধারণ মানুষকে নিজের প্রয়োজনে লবণ তৈরি করতে দিতে হবে উপকূলবর্তী এলাকায়, এছাড়া কংগ্রেসের উপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে হবে। এইগুলো গেল ব্রিটিশ সরকারকে দেওয়া গান্ধীজির বা জাতীয় কংগ্রেসের তরফ থেকে কিছু শর্ত। এছাড়া আর কি শর্ত তারা পেয়েছিল, আর কি শর্ত এসেছিল? আইন অমান্য আন্দোলন, গান্ধীজিকে বলা হয়েছিল, মানে জাতীয় কংগ্রেসের যিনি প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন গান্ধীজি, তাকে বলেছিল আইন অমান্য আন্দোলনটাকে আপনাদের স্থগিত করে দিতে হবে, কংগ্রেস দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করবে, ব্রিটিশ পণ্য বর্জনের আক্রমণাত্মক কর্মসূচি কিছুটা শিথিল করা হবে। অর্থাৎ ব্রিটিশ পণ্য আমরা ব্যবহার করব না, তাহলে তো ওদের লস হয়ে যাচ্ছিল। এই জিনিসগুলোকে ওরা বলছিল যে যাতে না করা হয় বা বন্ধ করা হয়। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন না, আমরা অনেকটাই লার্জ করে দিয়েছি কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। আমরা টোটালটাই একটা কোশ্চেনের কি কি প্রেক্ষাপট রয়েছে সবই দিয়ে দিলাম। গুরুত্ব কি ছিল? এই যে এত কিছু হলো, এর ফলাফলটা কি হয়েছিল না, এটি ছিল ব্রিটিশ সরকার এবং কংগ্রেসের মধ্যে একটা সমঝোতার বড় পদক্ষেপ। এর ফলে গান্ধীজি দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দিয়েছিলেন। স্বাধীনতা আন্দোলনের এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা, যার জন্য গান্ধী আরউইন চুক্তি কিন্তু ভীষণ রকম ভাবে ইম্পর্টেন্ট হয়ে যায় ইতিহাসের ক্ষেত্রেও এবং ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে এবং এনি এক্সাম, যে কোনো এক্সামের ক্ষেত্রে। এরপর এর হচ্ছে যদি এত কাজ হয়ে থাকে তাহলে তো সমালোচনা হবেই। অনেকে মনে করেছিলেন এই চুক্তিতে ভারতীয়দের দাবির তুলনায় খুব বেশি কিছু পাওয়া যায়নি, বিশেষ করে ভগৎ সিং, রাজগুরু, সুখদেবের মৃত্যুদণ্ড রদ করা যায়নি, এজন্য চুক্তিটি সমালোচিত হয়েছিল। ওই যে আমরা বলেছিলাম, আমরা বলেছি কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছিল যে অহিংস রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া হবে, কিন্তু পরে যখন দেখা গেছে তখন দেখা গেল যে ভগৎ সিং, রাজগুরু, সুখদেবকে কিন্তু মৃত্যুদণ্ডই দেওয়া হলো, তাদেরকে কিন্তু বিনা শর্তে ছাড়া হলো না, এই জন্য চুক্তিটি সমালোচিত হয়েছিল।
আমরা যদি পরীক্ষার জন্য একটা মাইন্ড ম্যাপ আকারে তৈরি করি তাহলে লিখবো গান্ধী আরউইন চুক্তি 5ই মার্চ 1931 মহাত্মা গান্ধী লর্ড আরউইনের মধ্যে স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে কংগ্রেসের আইন অমান্য আন্দোলন স্থগিত করতে রাজি হয় এবং ব্রিটিশ সরকার অহিংস রাজনৈতিক বন্দীদের মুক্তি ও কিছুটা ছাড় দিতে মানে সম্মত হয়েছিল। সমালোচনার মধ্যে অনেকেই মনে করেন এই চুক্তিতে ভারতীয়দের দাবির তুলনায় কিছু বেশি পাওয়া যায়নি। এই যে নামগুলো ভগৎ সিং, রাজগুরু, সুখদেবের মৃত্যুদণ্ড রদ করা যায়নি, এজন্য চুক্তিটি সমালোচিত হয়েছিল। তাহলে এই পয়েন্টটা খুব বেশি করে মনে রাখতে হবে। কোন তিনটি আফ্রিকান দেশ আন্তর্জাতিক আইসিসি অপরাধ আদালত থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন? এটা হবে অপশন নাম্বার এ এর অ্যান্সার। অপশন নাম্বার এ তে আছে বুরকিনা ফাসো, মালি এবং নাইজার। বুরকিনা ফাসো, মালি, নাইজার। এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা কোশ্চেন। আইসিসি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আইসিসির তিনটি হ্যাঁ, আন্তর্জাতিক আইসিসি হচ্ছে কি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের যে তার সদর দপ্তর কোথায় রয়েছে? দি হেগ। হুম। তো তারা কি করেছিল, তিনটি আফ্রিকান কান্ট্রি রয়েছে যাদের আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে প্রত্যাহার করে নেওয়ার প্রস্তাব দিয়েছিল। তারা হলো বুরকিনা ফাসো, মালি, নাইজার। কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। শান্তি SHANTI আইন 2025 কি? দেখো এখানে অনেকগুলো দেওয়া রয়েছে, যেটা ঠিক সেটাতেই বলবো অপশন নাম্বার বি, সাস্টেনেবল হার্নেসিং অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট অফ নিউক্লিয়ার এনার্জি ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, শান্তি আইন 2025। চলে যাচ্ছি পরের কোশ্চেন। দেখো এটা একটা জিআই। এখানে পার্ক করা এক্স ব্র্যান্ডের সব গাড়ি সাদা, এগুলোর কয়েকটিতে রেডিয়াল টায়ার আছে। 1986 সালের পর তৈরি এক্স ব্র্যান্ডের সব গাড়িতেই রেডিয়াল টায়ার আছে, সব গাড়ি এক্স ব্র্যান্ড নয়। ওপরের বিবৃতিগুলি থেকে নিচের কোন সিদ্ধান্তে উপনীত হওয়া যায়? জিআই এর এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে থাকবে অপশন নাম্বার সি। এখানে রেডিয়াল টায়ার যুক্ত এক্স ব্র্যান্ডের কিছু সাদা গাড়ি পার্ক করা আছে। অপশন নাম্বার সি হলো এর অ্যান্সার। 39 নম্বর, এটা জিওগ্রাফির একটা কোশ্চেন। কৃষ্ণরাজ সাগর বাঁধ এবং মেট্টুর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? অপশন নাম্বার বি হলো এর আনসার। তোমরা যদি চাও জিওগ্রাফি রিলেটেড বেশ কিছু কোশ্চেন আনসার আমি ডিসকাস করে দিয়েছি, সেটা ওখান থেকে দেখে নিতে পারো। আজাদ হিন্দ ফৌজের নিম্নলিখিত অফিসারদের মধ্যে কে বিখ্যাত লালকেল্লার বিচার বা রেড ফোর্ট ট্রায়ালসের মুখোমুখি হননি? এখানে হবে অপশন নাম্বার বি, মোহন সিং। অপশন নাম্বার বি হলো এর অ্যান্সার। এক্সট্রা ইনফরমেশনের জন্য বলে রাখি, আজাদ হিন্দ ফৌজের সঙ্গে যুক্ত কয়েকজন গুরুত্বপূর্ণ অফিসারের নাম, এই নামগুলো কিন্তু বহুবার এসে থাকে, বিশেষ করে সুভাষচন্দ্র, মোহন সিং, রাসবিহারী, শাহনওয়াজ খান, গুরবক্স সিং ধিল্লো, প্রেম কুমার সেগাল। হ্যাঁ, এই তারপরে লক্ষ্মী স্বামীনাথন, ক্যাপ্টেন রানী ঝাঁসি রেজিমেন্টের অধিনায়ক। এই কটা কোশ্চেন তো তোমরা, এই 7টা তো বিশেষভাবে আসে। আমরা দেখে নিই এর মধ্যে কি কি পড়ছে। সুভাষচন্দ্র বসু সর্বাধিনায়ক ও আজাদ হিন্দ সরকারের প্রধান। মোহন সিং আজাদ হিন্দ ফৌজের প্রথম প্রতিষ্ঠাতা নেতা। রাসবিহারী বসু আইএনএ গঠনের ভূমিকা নেন। শাহনওয়াজ খান আইএনএর বিশিষ্ট অফিসার। গুরবক্স সিং ধিল্লো গুরুত্বপূর্ণ অফিসার। প্রেম কুমার সেহগাল বিশিষ্ট অফিসার। লক্ষ্মী স্বামীনাথন ক্যাপ্টেন, লক্ষ্মী সেহগাল রানী ঝাঁসি রেজিমেন্টের অধিনায়ক। এইটা কোনো একটা এক্সামে ডিডব্লিউবিসি এরই প্রিভিয়াস ইয়ারে কোনো একটা সময় এসেছিল। হাবিবুর রহমান নেতাজির ঘনিষ্ঠ সহকারী, আইএনএ অফিসার। AD লোগানাথন আইএনএর অফিসার। আর জানকী থেভার রানী ঝাঁসির সাথে যুক্ত। তো এগুলো একটু নোট ডাউন করে নিতে পারো এক্সট্রা ইনফরমেশনের জন্য। সোনালী চতুর্ভুজ, এটাও তোমার জিওগ্রাফির একটা কোশ্চেন। এটা হবে জাতীয় সড়ক উন্নয়ন প্রকল্প। অপশন নাম্বার এ এর অ্যান্সার। চলে যাচ্ছি এরপরে একটা জিআই এর কোশ্চেনে। অপশন নাম্বার সি হবে এর অ্যান্সার। র্যাবিট RABBIT শব্দটি থেকে নিজের কোনটি গঠন করা যায় না, অর্থাৎ অর্থপূর্ণ শব্দ গঠন করা যায় না। আর আছে দেখো, আর এটাতে আছে, বি এটাতে আছে, কিন্তু দেখো এখানে আমরা জিটা পাচ্ছি না। এখানে যা যা দেওয়া আছে জিটা পাচ্ছি না, বাদ বাকি সবকটাতেই সবকিছু তৈরি করা যাচ্ছে, কিন্তু ব্যাগের ক্ষেত্রে যেহেতু জিটা পাচ্ছি না, তাই এক্ষেত্রে এটা হবে অ্যান্সার। অপশন নাম্বার সি অ্যান্সার।
নিচের জোড়াগুলি বিবেচনা করো যে রিহানবাদ উত্তরপ্রদেশ, ম্যাসেঞ্জার পশ্চিমবঙ্গ, রানা প্রতাপ রাজস্থান নাকি হীরাকুদ ছত্তিশগড়, এর মধ্যে কোনটা কোনটা মিল পাচ্ছ সেই অ্যান্সার গুলো তুমি এখানে বর্ণনা করো। অপশন নাম্বার ডি হলো এর অ্যান্সার। দেখো রিহান্দ কোথায়? উত্তরপ্রদেশে, একদম ঠিক। আর 3 রানা প্রতাপ সাগর কোথায়? রাজস্থানে, এটাও একদম ঠিক। ম্যাসেঞ্জার কিন্তু পশ্চিমবঙ্গে নয়, ম্যাসেঞ্জার তোমার ঝাড়খণ্ডের সীমান্তে, আর হীরাকুদও কিন্তু ছত্তিশগড়ে নয়, এটা উড়িষ্যা। তাই এই দুটো অপশন একমাত্র ঠিক, তাই অপশন নাম্বার ডি হলো এর অ্যান্সার। চলে যাচ্ছি পরে। 2024 সালে ভারতের মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে 7 জন বিচারপতি সম্পন্ন গঠিত বেঞ্চ তফসিলি উপজাতির উপশ্রেণী সাব ক্যাটাগরাইজেশন সংক্রান্ত একটি রায় প্রদান করে। মামলাটি কি ছিল? মামলাটি কি ছিল? মামলাটি ছিল অপশন নাম্বার এ ইভি চিন্নাইয়া বনাম অন্ধ্রপ্রদেশ রাজ্য, অপশন নাম্বার এ। দেখো 45 নম্বর কোশ্চেন, নিচের কোনটি নাবার্ডের প্রধান কাজ নয়? নিচের কোনটি নাবার্ডের প্রধান কাজ নয়? এটা হবে, দেখো গ্রামীণ ক্ষেত্রের শীর্ষ প্রতিষ্ঠান, আমরা জানি যে হ্যাঁ সমন্বিত গ্রামীণ উন্নয়ন, এটাও ঠিক। সমবায় সমিতির দীর্ঘমেয়াদী ঋণ দেয়, এটাও ঠিক। এখানে বলেছে নয়, তাহলে অপশন নাম্বার ডি হলো শিল্প খাতের শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান, শিল্প খাতের শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান। অপশন নাম্বার ডি হলো নাবার্ডের এই অ্যান্সার, 45 নম্বর কোশ্চেনের অ্যান্সার। এরপর আসছি 46, এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। ফিনল্যান্ড একটি স্থায়ী গভীর ভূতাত্ত্বিক ভান্ডার ডেপ জিওলজিক্যাল রিপোজিটরি শুরু করেছে ব্যবহৃত পারমাণবিক জ্বালানি সংরক্ষণের জন্য। এটি কোথায় অবস্থিত? অপশন নাম্বার এ হবে এর অ্যান্সার, অপশন নাম্বার এ হলো অ্যান্সার। এটি ফিনল্যান্ডের পশ্চিম উপকূলে অবস্থিত ওলকিলুওটো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের নিকটে অবস্থিত। আমেরিকার কোন রাজ্য দীপাবলিকে সরকারি রাজ্য ছুটি ঘোষণা করেছে? দেখো আমেরিকার রাজ্য দীপাবলিকে সরকারি রাজ্য ছুটি ঘোষণা করেছে। তোমরা যদি একটু কারেন্ট অ্যাফেয়ার্স কিংবা আজকাল আমরা সবাই কারেন্ট অ্যাফেয়ার্স শুধু কেন ইউটিউবের সাথে খুবই যুক্ত, আমরা দেখি দেশ বিদেশের অনেক খবরও দেখি। অপশন নাম্বার সি ক্যালিফোর্নিয়া হবে এর অ্যান্সার। এর কারণ কি? অধিকাংশ ভারতীয় ক্যালিফোর্নিয়াতে বসবাস করে, তাই আমেরিকান সরকার এই দীপাবলিকে সেখানে সরকারি রাজ্য ছুটি হিসেবে ঘোষণা করেছেন। চলে যাচ্ছি পরের কোশ্চেন। দ্য নোটস অন ইনফ্যান্ট ম্যারেজ অ্যান্ড এনফোর্সড উইডোহুড কে রচনা করেছেন? দেখো এটা এক কথায় যদি অ্যান্সার দিই, এটা হবে বেহরামজি মালাবাড়ি, এটা হবে অপশন নাম্বার এ। যারা জ্যোতিবা ফুলে, মহাদেব রানাডে, দাদোবা পান্ডুরাঙ্গ, এরা কেউই নয়। অপশন নাম্বার এ হলো এর অ্যান্সার। আমরা একটু দেখে নিই এর সম্পর্কে। বই বা পুস্তিকা নোটস অন ইনফ্যান্ট ম্যারেজ অ্যান্ড এনফোর্সড উইডোহুড, লেখক হচ্ছেন বেহরামজি মালাবাড়ি, প্রকাশকাল 1884, বিষয় হলো বাল্যবিবাহ ও বিধবাদের ওপর জোরপূর্বক বৈধব্য প্রথার বিরুদ্ধে সামাজিক প্রতিবাদ। ঠিক আছে, এরপর চলে যাচ্ছি পরের কোশ্চেন। নিচের কোন শহরটি কর্কট ক্রান্তি রেখার কাছে সবচেয়ে কাছে অবস্থিত? দেখো দুর্গাপুর, বহরমপুর, কৃষ্ণনগর, চন্দননগর, এর মধ্যে কোনটা হবে? এর মধ্যে হবে অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি। কৃষ্ণনগরের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা সব থেকে কাছ অঞ্চল দিয়ে গেছে, তাই অপশন নাম্বার সি হবে এর অ্যান্সার।